কি অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? স্যার আছি স্যার। এতক্ষণ ধরে স্যার কেন আসেননি স্যার? আমার আহ, নেটওয়ার্ক ইস্যু হয়েছে একটু, সেই জন্য আমি একবার জয়েন করেছিলাম কিন্তু তারপর আমার ডিসকানেক্ট হয়ে যায়, সেই জন্য। ও আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, আমি ক্লাসে চলে যাই। আগের দিন আমরা আহ হ্যাঁ, হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, আজকে কি আমাদের সাথে নতুন কেউ আছে? স্যার আজকে আমাদের সাথে কি নতুন কেউ আছে? জাইমা। ইয়েস স্যার। জয় মা। জাইমা আজকে আমাদের সাথে নতুন। জাইমা, আমরা এই চ্যাপ্টারে একদম লাস্টে চলে আসছি, আমরা নতুন চ্যাপ্টার শুরু করব আজকে। আর আমার ক্লাসের নিয়ম হচ্ছে আমি স্যার যেদিন যেটা পড়াই পরের দিন সেটা স্যার পড়ানি। হ্যাঁ, স্যার আমি একটু বাহিরে ছিলাম, আমি বুঝি না এখন হ্যাঁ, এই পেজ নিয়ে কি হ্যাঁ, ডিসকাস করা হচ্ছিল, একটু বলতে পারবেন আরেকবার? হ্যাঁ, বলো। আর তোমার কত স্যার লাইন, তুমি আপনি আরেকবার যদি বলো। জয় মাকে কিছু বলেন, স্যার আপনি যদি জয় মাকে কিছু বলেন স্যার, ও আনসার দেয় না অনেক স্যার সহজ। মানে আমি বলতে চাচ্ছিলাম যে এই যে লাইট মানে এনার্জির যে ফর্মুলাটা আছে, যেটা আমরা হচ্ছে ম্যাস এন্ড লাইটের মানে মাল্টিপ্লাই ইকোস্টার করে যেটা বের স্কয়ার। করতে পারছি। হ্যাঁ, ইয়েস হ্যাঁ, স্যার। এনার্জির ফর্মুলাটা, হ্যাঁ, তারপর তোমার কোয়েশ্চেনটা আমরা লাস্ট স্যার মানে এইটুকু আমার করেছিলাম আর কোয়েশ্চেনটা কি। ছিল যে কি ডিসকাস করা হচ্ছিল আর কি, এই মানে ও এই আচ্ছা, পুরো পেজটা নিয়ে। এটা হচ্ছে আমরা আইনস্টাইনের একটা থিওরি ডিসকাস করতেছিলাম যে মাসকে যে এনার্জিতে কনভার্ট করা যায়, স্যার আপনার কথা কেটে যাচ্ছে। স্যার আপনার কথা ভালো ভালো করে শোনা যাচ্ছে না স্যার। And এই ভাবনাটাই হচ্ছে একটা ইস্যু শুরু হয়েছে আমার, একটু হচ্ছে কথা। হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। ইয়েস স্যার। স্যার এতক্ষণ শোনা যাচ্ছিল ওকে, না। আমি বুঝতে পারছি না কেন হচ্ছে এরকম। আহ আমার তো স্যার নেটওয়ার্ক ঠিকঠাক থাকার কথা। ওকে, আমি একটু চেঞ্জ শোনা যাওয়ার কথা। হ্যাঁ, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস ইয়েস স্যার। স্যার। ওকে, ওকে, তাহলে আমি শুরু করি। আজকে একটু নেটওয়ার্ক ইস্যুতে আছি আমি। আমার ফোনের নেটওয়ার্কও ডিস্টার্ব করতেছে, আমার ওয়াইফাই ডিস্টার্ব করতেছে, তাই। যাই হোক, আমরা ছিলাম হচ্ছে আইনস্টাইনের সেই থিওরিটাতে, যেটা সে দিয়ে দিচ্ছিল যে মাসকে আমরা এনার্জিতে কনভার্ট করতে পারি এবং খুব সামান্য পরিমাণ মাসকে আমরা যখন এনার্জিতে কনভার্ট করি এর একটা হিউজ এনার্জি সেটা প্রডিউস করে। তার মানে মাস থেকে আমরা প্রচুর পরিমাণ এনার্জি পাই। এখন এই থিওরি বা এই জিনিসটা, এই ফর্মুলাটা ইউজ করে অনেক বিশাল বিশাল আবিষ্কার করা পসিবল হয়েছে। কি আবিষ্কার করা পসিবল হয়েছে? সবার আগে প্রচুর এনার্জি যেখানে প্রডিউস করা যায়, নিউক্লিয়ার যেসব জিনিসপত্র আছে না, সবকিছু হচ্ছে অনেকটা বলা যায় এই থিওরির উপর বেস করে। নিউক্লিয়ার জিনিসপত্রের নাম শুনছো তোমরা কিছু? যেমন নিউক্লিয়ার বম, যেটা ফার্স্ট আমেরিকা ক্রিয়েট করেছিল এবং সেটা ইয়েস কোথায় স্যার। ফেলেছিল? স্যার হিরোশিমা এন্ড নাগাসাকি। হিরোশিমা এন্ড নাগাসাকিতে এই নিউক্লিয়ার বোমটা তারা ফেলেছিল। নিউক্লিয়ার বোম কোন স্যার আমি ধরনের ডেট মেকানিজম গুলোও ইউজ চাইনি। করা হয়? হ্যাঁ, তো স্যার নিউক্লিয়ার যেসব রিয়েকশন আছে সেটাও অনেকটা এটার
উপর বেস করে। নিউক্লিয়ার রিয়েকশনে কি হয়, নিউক্লিয়ার দুই ধরনের রিয়েকশন আছে, একটা হচ্ছে নিউক্লিয়ার তোমার ফিশন, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এই নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন, ফিউশন মানে বুঝতেছো যে একটা একটার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, তার মানে দুইটা ডিফারেন্ট অ্যাটম অ্যাটাচ হয়ে একটা নিউ অ্যাটম ক্রিয়েট করবে। তো এই কাজটা ঘটে হচ্ছে সানে। সানে যে আমরা সান থেকে বলি না যে হিউজ পরিমাণ এনার্জি ক্রিয়েট হচ্ছে সানে, হিউজ পরিমাণ এনার্জি আমাদের ইয়াতে আসতেছে, কোথায় আর্থে আসতেছে, কিভাবে আসতেছে, লাইট এনার্জি, তারপরে হিট এনার্জি এই ফর্মে আসতেছে। তো এই এনার্জিটা ওখানে কিভাবে আসতেছে, এটা হচ্ছে রিয়েকশনের মাধ্যমে প্রডিউস হচ্ছে, কন্টিনিউয়াস রিয়েকশন চলতে থাকে, এটাকে আমরা নিউক্লিয়ার ফিউশন রিয়েকশন বলি। সেখানে দুইটা অ্যাটম একসাথে, ওই রিয়েকশনের কারণে দুইটা অ্যাটম একসাথে অ্যাটাচ হয়ে আর একটা নিউ অ্যাটম ফর্ম করে থাকে আর কি, একটা নতুন জিনিস ফর্ম করে থাকে। তো সানের ক্ষেত্রে যেটা হয়, মেনলি দুইটা হাইড্রোজেন একসাথে রিয়েকশন করে একটা হিলিয়াম ফর্ম করে ফেলে। তো ওগুলা সম্পর্কে তোমরা আরো হায়ার ক্লাসে জানবে, এখন আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি আর স্যার কি। এগুলো কি যখন ফিউশনে মানে যেটা হয়, ফর্ম করে তারপর মানে যখন এটা রে হ্যাঁ এটা করে হচ্ছে সানলাইটে তখন রিয়েকশনের এটা সময়, সাথে এটা চলে হচ্ছে আসে? এই এনার্জিটা হচ্ছে কিভাবে প্রডিউস হয়, এই যে যখন রিয়েকশনটা ঘটে, দুইটা যখন অ্যাটাচ হওয়ার সময় যেই রিয়েকশনটা ঘটে, ওই সময়ই তোমার এনার্জিটা প্রডিউস হয়। তো নিউক্লিয়ার, এটা এই যে রিয়েকশন, এই এই রিয়েকশন জিনিসটাই হচ্ছে তোমার কেমিস্ট্রির পার্ট। এবং তোমাদের হায়ার ক্লাসে এগুলো কিভাবে ঘটে, প্রত্যেকটা রিয়েকশন কিভাবে হয়, তারপর তোমার ইলেকট্রন কি, প্রোটন কি, কিভাবে একটার সাথে একটা অ্যাটাচ হয়ে রিয়েকশন করে বা একটা নতুন কিছু ফর্ম করে, সেগুলো আরো অনেক ডেসক্রাইবলি জানবা। এখন তো জাস্ট তোমাদেরকে বেসিক বেসিক আইডিয়া দিচ্ছে, এটা ইলেকট্রন, এটা প্রোটন, এই ধরনের কিছু আইডিয়া দিচ্ছে। তো এটা হচ্ছে এক ধরনের রিয়েকশন, তোমরা আপাতত শুধু এটা জেনে রাখো, যেখানে দুইটা জিনিস অ্যাটাচ হয়ে একটা নতুন জিনিস ফর্ম করে, এই ফর্ম হওয়ার সময় এনার্জি রিলিজ হয়। আর নিউক্লিয়ার ফিউশন হচ্ছে ঠিক ফিউশনের উল্টাটা, সেখানে একটা নতুন জিনিস, একটা জিনিস ভেঙে দুইটা আলাদা জিনিস প্রডিউস হয়। মানে একটা জিনিস ভাঙা সেটা হচ্ছে ফিউশন, সেটা হচ্ছে ফিশন। আর যেটা জোড়া লাগে, অ্যাটাচ হয়, সেটা হচ্ছে ফিউশন। দুইটাতেই প্রচুর পরিমাণে তোমার এনার্জি রিলিজ হয়। তো সানে যেটা করতেছে সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিশনটা ঘটে সানে। আর এই যে অ্যাটম বম্ব যেটাকে আমরা বলি, বা নিউক্লিয়ার বম্ব যেটা, বা আমরা যেসব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউজ করি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে দেখো না যে আহ বিশাল বিশাল ইয়া থাকে, আমাদের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু বানানো হচ্ছে অলরেডি। কেন বানানো ইয়েস হচ্ছে? স্যার। কারণ এটা খুব কম কিছু ইউজ করে আমরা অনেক হিউজ পরিমাণ, বলছি না যে সামান্য ম্যাচ দিয়ে আমরা বিশাল একটা এনার্জি পাচ্ছি। তো ওই রকম বিশাল এনার্জি পাওয়ার জন্য এগুলো মেনলি ক্রিয়েট করা হয়। তো পাওয়ার প্ল্যান্টের ওখানে কি হচ্ছে, ওখানেও হচ্ছে তোমার নিউক্লিয়ার এই রিয়েকশনটা ইউজ করে তোমার ইলেকট্রিসিটি প্রডিউস করার করা হয়। প্রচুর এনার্জি যেটা প্রডিউস হয় না, সেটা থেকে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করি। তো এরকম এনার্জির বিভিন্ন ধরনের কনভার্সন আছে, তবে এটার যেটা ফর্মুলা সেটা সে আইনস্টাইন দিয়েছে, এবং এই ফর্মুলার কারণে অনেক কিছু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আবিষ্কার করা পসিবল হয়েছে। এই দেখো এখানে একটা এক্সাম্পল হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপর সান। হ্যাঁ, সানের মধ্যে যে কন্টিনিউয়াসলি এটা জেনারেট হইতেই আছে, কন্টিনিউয়াসলি রিয়েকশনটা চলতে থাকে, এবং সেটা অনেক দিন আগে থেকেই চলতেছে, এবং আরো অনেক মিলিয়ন ইয়ার্স চলবে, যেটার কোনো লিমিট এখনো কেউ জানে না। তো এই ইনজুলটা এমসি স্কোয়ার এটাই ফলো করে সব জায়গায়। তো ইট হ্যাজ বিন এনার্জি ফর 5 বিলিয়ন ইয়ার্স এন্ড ইট উইল কন্টিনিউ টু গিভ এনার্জি 5 more billion ইয়ার্স, বলা হয় যে আরো দিবে শুধু আমাদের সান। সো এই চ্যাপ্টারটা আমাদের এন্ডিং হচ্ছে এখানে, আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করবো এবং অল্প কিছু বলবো। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছি যে সায়েন্সের বেশ কয়েকটা পার্ট আছে, যেটা এখন হচ্ছে আমরা টোটালি সায়েন্স হিসেবে পড়তেছি। একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি, এন্ড আরেকটা হচ্ছে বায়োলজি। তো আমরা এই যে চ্যাপ্টারটা পড়েছি, এটা ছিল ফিজিক্স এর একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারে আমরা আগের ক্লাসে পড়েছিলাম কি, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি আমরা বলেছিলাম যে স্পিড বা ভেলোসিটি বা মোশনের কারণে যেই এনার্জিটা ক্রিয়েট হচ্ছে, এবং সেটার কি বলেছিলাম, এটা ফর্মুলাটা কি ছিল, হাফ এমভি স্কোয়ার। এইসব ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে, হাফ এমভি স্কোয়ার। তারপর আমরা স্ট্যাটিক এনার্জি বলেছিলাম, বলেছিলাম যে স্ট্যাটিক এনার্জি কি, যে একটা জিনিসের আমি লোকেশনটা চেঞ্জ করলাম, ফলে ওটার মধ্যে একটা এনার্জি ক্রিয়েট হলো, স্টোর হলো, সেটাকে আমি স্ট্যাটিক এনার্জি বলছি। আর তোমাদের বইয়ে হচ্ছে স্ট্যাটিক এনার্জির ফর্মুলাটা দেয় নাই। স্ট্যাটিক এনার্জির ফর্মুলাটা যদি আমি তোমাদেরকে বলি, ইজ ইকুয়াল টু, কেন লিখি সবগুলা, কারণ এনার্জিকে আমরা ই দ্বারা এক্সপ্রেস করি। আর আর একটু যখন হায়ার ক্লাস উঠবা তখন দেখবা এই কাইনেটিক এনার্জি যেটা, এটাকে লিখতেছে ই কে, ই দিয়ে নিচে ছোট করে কে লিখে, ই কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি।
কাইনেটিক এনার্জি। আর এই তাইলে এটাকে কি লিখবে? ইএস। ইএস মানে স্ট্যাটিক এনার্জি। সো আপাতত শুধু ই দিয়েই আমরা লিখি, তোমাদের বইয়ে যেহেতু লিখা নাই। ইজ ইকুয়াল টু বলা হয় যে এম জি এইচ। এম জি এইচ, এম মানে কি আমরা কি জানি? এম মানে কি? ম্যাথ। ম্যাথ। কোন একটা, হ্যাঁ গুড। এরপর হচ্ছে জি মানে কি? আহ সরি, এটা জানি না। জি আমরা আগে করছি না, গ্র্যাভিটেশনাল ফোর্স। হচ্ছে ইয়া নাইন ও, পয়েন্ট এইট গ্র্যাভিটেশন। আমাদের, 9.8 আমাদের ইনভার্স আমরা এইভাবে এক্সপ্রেস করি। তো এটা, আর এইচ, এইচ জিনিসটা কি? এইচ, এইচ হাইট। আমরা কিসে ইউজ করি? হাইট, হাইট। ভেরি গুড। তো তার মানে আমাদের এই ফর্মুলা থেকে আমরা বুঝতে পারতেছি যে স্ট্যাটিক এনার্জি কিসের কিসের উপর ডিপেন্ড করতেছে। ফার্স্ট হচ্ছে ম্যাসের উপর ডিপেন্ড করতেছে। আর গ্র্যাভিটি তো আমাদের আর্থে যেখানেই যাই আমরা গ্র্যাভিটি 9.8 ধরে নিই। হ্যাঁ, তুমি যদি আবার অন্য কোনো প্ল্যানেটে যাও তখন গ্র্যাভিটিটা চেঞ্জ হবে, তাই না? তো আপাতত আর্থে সব জায়গায় 9.8, তার মানে 9.8 থাকবে এটা অলওয়েজ, আর্থের মধ্যে যদি আমি কিছু করি। আর ম্যাস যেটা আছে সেটা আপ ডাউন হতে পারে। হ্যাঁ, একটা ভারী জিনিস, একটা হালকা জিনিস আপ ডাউন হতে পারে। তো যখন ম্যাস যখন বাড়বে তার মানে এই যেহেতু এগুলো প্রত্যেকটা মাল্টিপ্লাই, ই এম মাল্টিপ্লাই জি মাল্টিপ্লাই এইচ, তার মানে যে কোনো একটা জিনিস বাড়লেই পুরো এনার্জিটাই বাড়বে। তো আমি যদি একটা ভারী জিনিস উপরে তুলি, লোকেশন চেঞ্জ করি, তখন সেটার মধ্যে স্টোরড এনার্জি বেশি হবে। আবার যদি একটা হালকা জিনিস উপরে তুলি, সেটার মধ্যে স্টোরড এনার্জিটা কম হবে। তো এরপর হচ্ছে এইচ। এইচ মানে কি? হাইট, মানে একটা জিনিস আমি নিচ থেকে উপরে তুললাম, এখন সেটা কত উপরে তুললাম সেটার উপরও ডিপেন্ড করে স্ট্যাটিক এনার্জি। সেটা যদি আমি 1 কিলোমিটার উপরে তুলি, তাহলে যে এনার্জি স্টোর থাকবে 2 কিলোমিটার উপরে থাকলে তার চেয়ে ডাবল এনার্জি স্টোর হবে। কারণ এগুলো প্রত্যেকটা কি মাল্টিপ্লাই। সো ব্যাপারটা বুঝতে পারতেছে, হাইটের উপর ডিপেন্ড করতেছে, যত উপরে তুলবো সেটা তত বেশি এনার্জি স্টোর হচ্ছে। আবার মাস যত বেশি হবে তত এনার্জি স্টোর হচ্ছে। এবার আমি বলি তোমাদেরকে একটা কোয়েশ্চেন আস করি, ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন, ইন্টেলেকচুয়াল না, ইজি কোয়েশ্চেন। এইখানে একটা subject আছে। এটা সারফেস, ঠিক আছে? এটা স্যার হচ্ছে শোনা সারফেস। যায়নি। শুনতে পাচ্ছ? স্যার ওই কথাটা স্যার শুনতে পাইনি স্যার। আপনি কি বলছেন এখন বলেন? তোমাদেরকে আমি একটা দিচ্ছি, সেটা হচ্ছে ধরো এটা একটা সারফেস, প্লেন সারফেস। প্লেন সারফেসের উপর এখানে একটা অবজেক্ট আছে। ঠিক আছে। এই অবজেক্ট আমি বলেছি যে আমি যদি লোকেশনটা চেঞ্জ করি তখন সেটার মধ্যে একটা স্ট্যাটিক এনার্জি হবে। তো আমি সেটাকে সরাইয়ে এই সারফেসের এই জায়গায় আনলাম। এই দুইটার মধ্যে স্ট্যাটিক এনার্জি ডিফারেন্স কত? এটা আমি ধরো 2 মিটার দিলাম, 2 মিটার সরালাম, 2 মিটার সরাইছি, ঠিক আছে? 2 মিটার সরাইছি, ইজ ইকুয়াল টু আমরা জানি এম জি এইচ, এটা হচ্ছে স্ট্যাটিক এনার্জি। তো এই জায়গাতে এটার যে স্ট্যাটিক এনার্জি ছিল এই জায়গাতে কি এটা সেম স্ট্যাটিক এনার্জি থাকবে, নাকি এটা ইনক্রিজ হবে, নাকি যা ছিল তাই হবে, নাকি শূন্য হবে? নো। এই জায়গা থেকে এই জায়গায় আনার কারণে এটা স্ট্র্যাটেজিক এনার্জি বাড়বে নাকি কমবে? স্যার ইকুয়াল। ইকুয়াল থাকবে, ভেরি গুড। এটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। আর ইকুয়াল মানে কি? এখানে হাইট যেহেতু কোনো হাইটেই থাকে না, আমি যেহেতু একদম সারফেসে রাখছি, হাইটটা হয়ে যাচ্ছে কত? জিরো। স্যার জাস্ট এটা জিরো সারফেস থেকে সারফেসে মুভ করা হয়েছে, রাইট? মানে মুভ, জাস্ট মুভ পুশ করা করে। হয়েছে। তার মানে এটা কোনো আমি তো উপরে তুলি নাই, আমার তো ফর্মুলাতেই ইয়েস দেখা স্যার, যাচ্ছে মানে এটাকে আমার পুশ উপরে করে তুলতে হবে। নিয়ে যাওয়া হয়েছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুশ করে নিয়ে যাওয়া হয়েছে, তাই না? তো আমি এখানে 100 মিটার নিলেও এটা ডাজন্ট ম্যাটার। কারণ কি, আমার হাইট কিন্তু জিরো। আমি সেম ফ্লোরে সেম সার্ফেসে সেম হাইটেই আছি। তো এই হাইট জিরো হয়ে গেলে পুরোটাই তো জিরো, তাই না? আমি জিরো দিয়ে কোনো কিছুকে যখন মাল্টিপ্লাই করি পুরোটা আনসার কি হয়? জিরো। জিরো হয়ে যায়। হ্যাঁ। তো এটার মধ্যে কোনো স্ট্যাটিক এনার্জি নাই, কারণ আমি এটা সার্ফেস থেকে উপরে তুলিই নাই। সার্ফেস থেকে উপরে তুলতে হবে। তো এইটা চ্যাপ্টার হচ্ছে মোটামুটি তোমাদের গেল। ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার ছিল ফিজিক্সের, কাইনেটিক এনার্জি, স্ট্যাটিক এনার্জি, এরপর ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, একদম ফেমাস একটা ফর্মুলা ছিল। আর এখানে আমরা কিছু সিম্পল মেশিনের এক্সাম্পল প্র্যাকটিস করেছিলাম। আজকে আমি একটু বায়োলজির একটা নতুন চ্যাপ্টার শুরু করি। আচ্ছা, ক্লাস কয়টায় শুরু হয়েছিল? এই যে ক্লাসটা আমি কয়টায় শুরু করেছিলাম কারো মনে আছে এখন? স্যার 20 মিনিট আগে। 20 মিনিটস হয়ে গেছে। ওকে, তাহলে আমার 20 মিনিটস আছে, তাহলে আমি ডিসকাস করে ফেলি আগে। ওকে, হিউম্যান বডি, এটা হচ্ছে বায়োলজির একটা চ্যাপ্টার। ছবি টবি দেখলেই বুঝবা যে বায়োলজিটা কেমন হয়, মানুষকে নিয়ে আলোচনা করে বা
এই যে আমাদের প্ল্যান্টস, তারপরে এনিমেলস, এদেরকে নিয়ে যেসব ডিসকাশন, যেই সায়েন্সের যেই টপিকটাতে হয় ওইটাই হচ্ছে বায়োলজি। তো হিউম্যান বডি নিয়ে ডিসকাস হচ্ছে, তার মানে ডেফিনেটলি ইটস এ পার্ট অফ দ্য বায়োলজি। সো এখানে যেটা দিচ্ছে সেটা আজকে যা পড়বো এগুলো সবগুলো তোমাদের জানা পড়া। দুই একটা জিনিস আমরা নতুন পড়বো, সেটা হচ্ছে এই একটা বাম পাশে যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ ফসিল। এটা আমাদের জানতে হবে, এন্ড এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা বই থেকে একটু করে নিই আগে যে কি বলতে যাচ্ছে। ওকে, সো হিউম্যান বডি। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ বা আমার সাউন্ড ঠিকঠাক আছে সবকিছু? Yes, sir. Okay. So we can see different kinds of creatures around us, such as human, martins, pigeons, chickens, dogs, goats, etc. So in addition to these creatures that we always see is human. Human is also live like other living things. So he can move. So he is animal. Animal কেন বলতেছি আমরা human কে? Animal আমরা এটা সেই জন্যই বলতেছি যে কারণে যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতেছে। তো এনিম্যাল কি, এনিম্যাল সবসময় হচ্ছে তোমার এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারে। মানুষও তো এক জায়গা থেকে, বা হিউম্যানও তো এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারে। তো হি ইজ অলসো অ্যান অ্যানিমেল। হিউম্যানস আর অলসো অ্যানিমেল। তো সিন্স আওয়ার চাইল্ডহুড ইউ হ্যাভ ওয়ান্ডার্ড হোয়ার হ্যাভ উই কাম ফ্রম থট। তো এখানে তোমাদের যেটা একটা হালকা আইডিয়া দিতে যাচ্ছে ইভলিউশন নিয়ে, এখানে হচ্ছে ইভলিউশন নিয়ে কিছু কথা বলা হবে। আহ তবে বেশি ডিসকাস করে না ইভলিউশন, একটা কি বলবো, একটা ডিবেটের মতন বিষয়, মানে একটু বিতর্কিত বিষয় বলা যায়। তো সেই জন্য খুব বেশি কিছু বলা যায় না সেটা নিয়ে। ওকে, তো হাউ আর উই ডিফারেন্ট ফ্রম আদার এনিমালস? ইউ অলসো হ্যাভ স্পেশাল ফিচার্স লাইক আদার লিভিংস। তো বাট আমরাই হচ্ছি ফার্স্ট এনিমালস যারা দুই পায়ে হাঁটতে পারি। সো দেখি আমরা সেটা। তো উই লুক ডিফারেন্ট ফ্রম আদার এনিমালস, আওয়ার স্টাইল অফ ওয়াকিং, ইটিং হ্যাবিটস, থিঙ্কিং অ্যাবিলিটি, সবগুলোই হচ্ছে অন্যদের চেয়ে ডিফারেন্ট। অন্য কোনো প্রাণীর এই থিঙ্কিং অ্যাবিলিটি এগুলো এত বেশি নাই। আমাদের যতটা আছে, আমরা যতটা ব্রেইন ইউজ করতে পারি, অন্য কোনো ডিফারেন্ট এনিমালস সেটা করতে পারে না। সো মডার্ন হিউম্যানস আর দ্য অনলি, আচ্ছা, উম, মানুষ বা হিউম্যানের সাইন্টিফিক নেম কি? Sir, Homo এটা খুবই sapiens. ইম্পর্টেন্ট, সবাই জানে। Homo sapiens. হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স। আমরা যে মানুষ, আমাদের সাইন্টিফিক নেম হচ্ছে হোমো সেপিয়েন্স। সবার সাইন্টিফিক নেম আমাদের যেটা, সেটা হচ্ছে হোমো সেপিয়েন্স। স্যার, আর দ্য অনলি, হ্যাঁ। স্যার আমার এই সিপিএনস নিয়ে স্যার একটা বই আছে, আপনাকে দেখেন। ওকে, হ্যাঁ, কিসে নিয়ে বই আছে? স্যার এই যে এই টপিক নিয়ে। ওকে, হোমোসেপিয়েন্স হচ্ছে মানুষের হচ্ছে সাইন্টিফিক নেম। তো এইভাবে আমরা কেন হোমোসেপিয়েন্স বলতেছি, বা এই যে এইগুলা ক্লাসিফিকেশন নেম গুলা কেন দিই, এইগুলা হচ্ছে আমরা হায়ার ক্লাসে পড়ি আর কি, যে তোমার প্রত্যেকটা অ্যানিমেলস কে এমন ভাবে নাম দেওয়া হয় সাইন্টিফিক নেম, তুমি সাইন্টিফিক নেমটা শুনে অনেক কিছু গেস করে ফেলতে পারো যে আচ্ছা, মানে এটার ফিচার্স মনে হয় এগুলো আছে। তো এই জন্য ক্লাসিফাই আমরা করি কেন, কোনো একটা জিনিসকে সহজে আন্ডারস্ট্যান্ড করার জন্য, এটা ফিচার্স গুলো যাতে আমরা বুঝতে পারি, কোন একটা গ্রুপ অফ জিনিস বা জিনিসের ফিচার যাতে আমরা ইজিলি বুঝতে পারি, সেই জন্য আমরা ক্লাসিফাই করি। তো এটাও নেম গুলোই আসে ওই ক্লাসিফিকেশন থেকে। সো হোমো সেপিয়েন্স এরও এরকম কিছু প্রপার্টিজ আছে। তো আর দ্য অনলি এনিমেলস দ্যাট ক্যান ওয়াক ইন স্ট্রেট, দেখছো, আর দ্য অনলি এনিমেলস দ্যাট ক্যান ওয়াক ইন স্ট্রেট গেট অন টু legs. So, however, even before this modern human, there are some primitive species of the human being who could walk on two legs. Research on evolution helps us to understand that. সো ইভলিউশন হয়ে বলা যায় যে মানুষ আরো ডেভেলপ করছে তাদের হাঁটাহাঁটি। তো এটা আমাদের রিলিজিয়নাল থেকে একটু ডিফারেন্ট একটা থিওরি, ইভলিউশনটা, যেটা সত্যিকার অর্থে অত একটা মানে ভ্যালুলেস বলা যায় আর কি অনেকটা। তবুও এটা নিয়ে সাইন্টিফিকরা এখনো রিসার্চ করতেছে ইভলিউশনটা আসলে কি হয়েছে না হয়েছে। সো হোয়াট ইজ মেন্ট বাই ফসিল? ফসিলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ফসিল হচ্ছে কি, যে আগে ধরো কোনো একটা অ্যানিমেল ছিল, সেটা কোনো কারণে মাটি চাপা পড়ে গেছে। হ্যাঁ, সয়েলের নিচে চলে গেছে, এবং মাটির নিচে তো প্রচুর প্রেসার, প্রচুর প্রেসারে তোমার ওখানে মেনলি যেটা হয় যে একটা জিনিস বা একটা অ্যানিমেল যখন মারা যায়, তখন সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গ্রো করে, বিভিন্ন কিছু গ্রো করে ওটাকে ডিকম্পোস্ট করে ফেলে, অর্থাৎ সয়েলের সাথে মিশায় ফেলে সেই ডেড বডিটাকে। তো এই ক্ষেত্রে ফসিল কিভাবে ফর্ম হয়? সেটা হচ্ছে কোনো একটা কিছু ধরো যে মাটির নিচে চাপা পড়ে গেল, মাটির নিচে চাপা পড়ে গেল, এবং হাইলি প্রেসারাইজড একটা সিচুয়েশনে আছে যেখানে তোমার ব্যাকটেরিয়াও গ্রো করতে পারে না। তো হাইলি প্রেসারাইজ সিচুয়েশনে সে একেবারে মিলিয়ন অফ ইয়ার্স থেকে যায়, আস্তে আস্তে সে একটা জিনিসে কনভার্ট হয়, যেটাকে আমরা ফসিল নাম দিচ্ছি।
তো ফসিলস আর কি আমরা একটু দেখে নিই। ফসিলস আর বডি পার্টস অফ এনি অর্গানিজম of prehistoric period that are burned under the ground or otherwise stored for many years, মানে নিচে অনেকদিন ধরে চাপা পড়ে গেছে এবং সেখানেই থেকে গেছে। তো সেটা ডিকম্পোজ হয়ে গেলে তো আমরা আর পাইতাম না। তো the largest source of information about the plants and animals of the ancient world are the specimen of the fossils found of that time। আসলে আমরা আগের দিনে যে ডাইনোসর ছিল, এই এনিমেল ছিল, ওই এনিমেল ছিল, এই ধরনের অনেক কিছু দেখবা আমরা আবিষ্কার করছি বা ইনভেন্ট করছি। সেটা কিভাবে পসিবল হচ্ছে? সেটা হচ্ছে এই ফসিল দেখে। এই যে ডাইনোসর ছিল, তাদের যে বোনস, সেগুলো আমরা কি করছি, মাটির নিচ থেকে পাইছি। মাটির নিচ থেকে পাওয়ার পরে সেটা হচ্ছে আমরা রিসার্চ করছি, রিসার্চ করে দেখি যে না, এই এই আর্থে হিউম্যান আসার আগে ডাইনোসর ছিল। সো সেগুলো সবগুলো হচ্ছে রিসার্চ করে বের করা হয়েছে, এন্ড রিসার্চ করে তারা কত বছর আগে ছিল সেটা পর্যন্ত বের করে ফেলছে সাইন্টিস্টরা। So, for example, we all know about the dinosaurs. These gigantic creatures once freely moved in the earth. Different types of different species of dinosaurs ছিল যারা একেবারেই হয়ে যায়। এরপর হচ্ছে in the days of the dinosaurs there are no humans, so no one even saw them. But now much much is known about these animals. Its main source of is the fossils of the dinosaurs found in various places. সো আমরা এইসব ফসিল দিয়ে অনেক কিছু গেস করতে পারি যে ওই সময় ওয়ার্ল্ডটা কেমন ছিল, ওয়ার্ল্ডের এনভায়রনমেন্ট কেমন ছিল, ওই সময় কোন ধরনের অ্যানিমেল সার্ভাইভ করতো এই এনভায়রনমেন্টে। অনেক ইনফরমেশন পাওয়া যায় এই ফসিল থেকে। So we can realize our evolution from the wonderful presence and gradual expansion of the fossils found in Africa. So আফ্রিকাতে বলা হয় যে এমন ফসিল পাওয়া গেছে, মানুষের ফসিল পাওয়া গেছে যারা বলা যায় যে অনেক আগের মানে কত লাখস অফ ইয়ার্স এর আগে, একদম অনেক আগে, থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, মানে যেসব মানুষ থাকতো তাদের ফসিল পাওয়া গেছে। তো তাদের ফসিল যখন আমরা দেখি, সেখান থেকে আমরা মানুষের একটা আহ শেপ ক্রিয়েট করে নিয়েছি। তারপরে দেখতেছি যে না, তারা একটু আমাদের চেয়ে ডিফারেন্ট ছিল। তো ফসিল ওয়াজ ফাউন্ড ইন আফ্রিকা, এশিয়া এন্ড ইউরোপ। কয়েক জায়গায় পাওয়া গেছে, আফ্রিকা, এশিয়া এন্ড ইউরোপ। আমেরিকাতে পাওয়া যায়নি। শোনো, আমেরিকা কিন্তু খুব বেশি দিন আগে তোমার আবিষ্কার হয়েছে, ব্যাপারটা এমন না। আমেরিকার আগে মানুষ চিনতই না আমেরিকা যে ছিল। আগে মানুষ মেনলি থাকতো আফ্রিকা, এশিয়া, ইউরোপ, এইসব এরিয়াতে। তো আমেরিকা আবিষ্কার হয়েছে আরো অনেক পরে। বেঞ্জামিন কে যেন আবিষ্কার করছে এটা। উম কেউ কি বলতে পারো আমেরিকাতে ফার্স্ট কে আবিষ্কার করছিল আমেরিকা ফার্স্ট একদম? স্যার ক্রিস্টোফার কলম্বাস। হ্যাঁ, কলম্বাস, ভেরি গুড। ক্রিস্টোফার কলম্বাস হচ্ছে ফার্স্ট। তার সেটাও বলা আমেরিকা যায়, ডিসকভার আমি করছিলেন। আমি যতটুকু জানি সেটা হচ্ছে অনেকটা এরকম যে সে বোট নিয়ে যাচ্ছিল এবং বোটের ডিরেকশনটা সে হারাই ফেলছে। এই যে হারাই ফেলার কারণে সে এমন একটা জায়গায় গিয়ে দেখে যে এখানে তো কেউ মানুষ নাই। তো ওইভাবেই আবিষ্কার হয় যতটুকু জানি। তো আচ্ছা, এরপর আমরা চলে আসি পরের টপিকে, সেটা হচ্ছে ফ্রম দ্য ফসিলস রেকর্ডস উই ক্যান আন্ডারস্ট্যান্ড when we started walking upright. Okay. ওকে স্যার। So first is started walking upright. We understand that we got the changes of the four of our shapes, such as the wide buttocks of our body, the big toes compatible with the rest of the legs, the short arms, মানে specific properties বলতে চাচ্ছিলাম। So in the course of the evolution, the size of our brain has also increased. মানুষের ব্রেনের সাইজ বাড়ছে। এখন বলা হচ্ছে আমরা এখনো ইভলিউশনের মধ্যে আছি, আমাদের বিভিন্ন কিছু এখনো চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি। So on the African continent about the 2 lakhs year ago, almost 2000 years ago. So এগুলা আমাদের দরকার নাই, এগুলা তোমরা একবার রিডিং পড়লেই হয়ে যাবে। ওকে স্যার। ওকে। তো এরপর হচ্ছে আমরা চলে আসি কেন প্রাইমেটস, হিউম্যানস এন্ড দিস অ্যানিমালস অল কল্ড প্রাইমেটস। কেন প্রাইমেটস বলতেছি এগুলোকে? কারণ আমরা হচ্ছে এখানে একটা কমন ফিচার পাচ্ছি। সেই কমন ফিচারটা কি? সেই কমন হচ্ছে প্রেজেন্স অফ দ্য স্পাইন। স্পাইন থাকার কারণে আমরা এনিমেলস গুলোকে প্রাইমেটস বলছি। যেসব অ্যানিমেলের স্পাইন আছে তাদেরকে আমরা প্রাইমেটস বলতেছি। আমাদের স্পাইন আছে, আমরাও প্রাইমেটস। আমি একটু স্পিড আপ করতেছি। When we touch our back of the hand, we can feel up some pieces of the bones along the midline, মানে আমাদের স্পাইনের কথা বলতেছে। মিড লাইন বরাবর যে বোনস এর একটা কলাম আছে, আমাদের ভার্টিব্রার কলাম বলা হয় সেটাকে।
So when we look at our body, we see eyes, ear, nose, head, skin. এগুলা হচ্ছে heart, liver, lungs, kidney, pancreas inside our body. These are the different organs. Animals such as ducks, chickens, cows also have these organs. We can also nail with bare eyes, fingernails or beak. We cut them off. We can মানে কেটে ফেললে আমরা আবার এটা গ্রো করে। হ্যাঁ, তারপর এখন যদি আমরা হচ্ছে নেইলকে কাট করে মাইক্রোস্কোপে দেখি, দেখা যাবে একদম স্পেসিফিক সেল দেখা যাবে, কারণ এগুলো তো অনেক বিশাল, কিন্তু এগুলো ফর্ম হয়েছে স্পেসিফিক সেল দিয়ে। তো এখানে যে টপিকটা আসতেছে সেল, টিস্যু, অর্গান, এগুলো কিভাবে ফর্ম হয়েছে সেই টপিকটা। তো থ্রু দ্য মাসকুইকো উই ক্যান ফাইন্ড সি দ্য সেলস অফ দ্য নেল। উই হ্যাভ অলরেডি লার্ন দ্যাট দ্য সেলস আর ইউনিট অফ দ্য স্ট্রাকচার এন্ড ফাংশন। সো এইটা আমাদের জন্য লাগবে, কারণ আমরা থার্ড চ্যাপ্টার এগুলো আমরা পড়ছি, সেল নিয়ে আমরা থার্ড চ্যাপ্টারে পড়ে আসছি। The cells are the unit of structure and function. Complex organism like need billions of cells. আমাদের কিন্তু অনেক অনেক সেলস, আমরা ট্রিলিয়ন অফ সেলস আমাদের প্রয়োজন হয়। সো কি কি হয়, এই লাইনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, অনেকগুলো সেল মিলে একটা টিস্যু ফর্ম করে, আবার কয়েকটা টিস্যু মিলে একটা হচ্ছে তোমার অর্গান ফর্ম করে, আর কয়েকটা অর্গান মিলে আমাদের পুরো হিউম্যান বডি বা সিস্টেম, কয়েকটা অর্গান মিলে একটা সিস্টেম ফর্ম করে, আর কয়েকটা সিস্টেম মিলে হচ্ছে একটা পুরো হিউম্যান বডি ফর্ম করে। সো তো অর্গান বলতে কি, সেল, ধরো এই যে সেল, কয়েকটা সেল এরকম পাশাপাশি হয়ে একদম একসাথে একসাথে অ্যাটাচ হয়ে একটা টিস্যু ফর্ম করে, আবার এরকম অনেকগুলো টিস্যু একসাথে অ্যাটাচ হয়ে একটা অর্গান ফর্ম করে। সেই অর্গান হচ্ছে আবার তোমার বিভিন্ন অর্গানের সাথে একত্রে অ্যাটাচড হয়ে একটা সিস্টেম ফর্ম করে। এখানে যে এক্সাম্পলটা দিচ্ছে সেটা হচ্ছে আমরা এলিমেন্টারি সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে স্টোমাক। তো স্টোমাকের সাথে সাথে আমরা এখানে আরো কয়েকটা অর্গান অ্যাটাচ হয়ে সিস্টেম মানে এলিমেন্টারি সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম ফর্ম করছে। এটা স্টোমাক, এটা ইন্টেস্টাইন, আর এটা ইসোফেগাস, তারপর এমনকি টাং। প্রত্যেকটা অর্গান একসাথে কানেক্টেড হয়ে একটা আলাদা সিস্টেম ফর্ম করছে। এছাড়াও কয়েকটা আলাদা সিস্টেম, যেমন তোমার লিভার আছে, লিভার, তারপর গল ব্লাডার, তারপর হচ্ছে এখানে কি প্যানক্রিয়াস, সবগুলো মিলে আর ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেম মিলে, তারপর এদিকে কিডনি আছে, তাই না? তো ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেম মিলে, বিভিন্ন ডিফারেন্ট অর্গান মিলে একটা সিস্টেম, অনেকগুলো সিস্টেম মিলে একটা পুরো হিউম্যান বডি। একদম বেসিক আইডিয়া হচ্ছে এটা, যে এটাকে আমরা যদি একদম বাইরে থেকে ভাঙি, তাহলে ফার্স্টে হিউম্যান বডি পাবো, হিউম্যান বডিকে ভিতরে যদি যাই তাহলে কয়েকটা সিস্টেম পাবো। একটা রেনাল সিস্টেম হইতে পারে, যেখানে বা কিডনি নিয়ে একটা সিস্টেম, আর একটা লিভার সিস্টেম, বিলিয়ারি সিস্টেম, তারপর এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এখন যদি এটাকে আমরা একটু ভাঙি, সিস্টেমকে ভাঙলে বিভিন্ন অর্গান পাবো, লিভার পাবো, এই যে স্টোমাক পাবো, কিডনি পাবো, অনেক ধরনের অর্গান। এই অর্গান গুলোকে যদি আমরা আরো ভাঙি, সেগুলো যদি আরো কাটি, আরো কেটে যদি মাইক্রোস্কোপে আমরা দেখি, যে আমরা যদি এমনি দেখি আরো কাটি, তাহলে দেখা যাচ্ছে আমরা টিস্যু পাচ্ছি। এই যে টিস্যু, বিভিন্ন ধরনের টিস্যু নিয়ে এই এই অর্গানটা ফর্ম। তো এই টিস্যুকে যখন আমি আবার ভাঙবো আর মাইক্রোস্কোপের নিচে দেখবো, আরো, কারণ এটা তো ছোট হইতেই আছে, আমি যখন ভাঙতেছি একটা জিনিস কাটতেছি, তখন সেটা কন্টিনিউসলি ছোট হচ্ছে। তো যখন দেখবো তখন যাবে ডিফারেন্ট টাইপস অফ সেল পাচ্ছি। তো সেল নিয়ে আমরা ডিসকাস করে ফেলছি হচ্ছে থার্ড চ্যাপ্টারে, বাট আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে আমরা 37 ট্রিলিয়ন, অ্যারাউন্ড 37 ট্রিলিয়ন হচ্ছে আমাদের সেল আছে। সো গ্রোথ, মেটাবলিজম, স্টিমুলেশন, রিপ্রোডাকশন, এগুলাতে সেল ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। তো এই লাইনটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে কি কি করে, কোথায় গ্রোথ, মেটাবলিজম, স্টিমুলেশন, রিপ্রোডাকশন, এসবে সেল ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। তো সেল নিয়ে এখানে দেখো যে চ্যাপ্টার 3-তে তোমাদের ডিসকাস করা হয়েছে। তো এখানে আমি বিশাল কিছু আলোচনা করবো না, এখানে হচ্ছে পিকচারটাও তোমার জন্য ইম্পর্টেন্ট। সেলে কিভাবে ফর্ম হয়, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলো আমরা দেখতেছি, সেল মেমব্রেন, তারপরে এটা ভ্যাকিউল, ভ্যাকিউল মানে কি, একটা গর্তের মতো জায়গা। এই যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস অফ দ্য সেল বলি, কারণ এখান থেকে এনার্জিটা প্রডিউস হয়। একটা সেলের মধ্যে আর কি অনেকগুলো মাইটোকন্ড্রিয়া আছে, তারপর রাইবোজোম। তো মানে সবগুলোই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা সেলের চ্যাপ্টারে ডিসক্রাইবলি পড়ছো। এরপর হচ্ছে টিস্যু। আমরা টিস্যু কিভাবে ফর্ম হয়, টিস্যু ফর্ম হয় হচ্ছে কয়েকটা সেল নিয়ে, টিস্যু ফর্ম হয়। এখন টিস্যুর আবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস আছে। হ্যাঁ, সেল নিয়ে অনেক ধরনের, কারণ আমাদের সবগুলো সেল যদি একই ধরনের টিস্যু ফর্ম করে, তাহলে দেখা যাবে সব সব অর্গানই আলটিমেটলি সেম ধরনের হয়ে গেছে, কিন্তু সব অর্গান তো সেম কাজ করে না। এক একটা অর্গানের কাজ হচ্ছে এক এক রকম। তোমার কিডনি যে কাজটা করে, হ্যাঁ, কিডনি যে কাজটা করে সেটা কিন্তু তোমার স্টোমাক করে না। তোমার স্টোমাক যেটা করে সেটা হচ্ছে তোমার খাবার যেটা তুমি দিছো সেটাকে ডাইজেস্ট করতে হেল্প করে। কিন্তু তোমার কিডনি যেটা করে সেটা হচ্ছে তোমার ব্লাডকে পিউরিফাই করে। তো দুইটার কাজ বা ফাংশন কমপ্লিটলি ডিফারেন্ট, তো তাদের স্ট্রাকচারও হতে হবে কমপ্লিটলি ডিফারেন্ট। তো স্ট্রাকচার ডিফারেন্ট হইতে গেলে একেবারে বেসিক থেকে শুরু করতে হবে। এটা হচ্ছে আমাদের সেল গুলো হতে হবে ডিফারেন্ট। সেল আবার অনেকগুলো একই ধরনের সেল মিলে ফর্ম হয় টিস্যু। তো সেল যখন ডিফারেন্ট হবে একটা অর্গান থেকে আরেকটা অর্গানের, তাদের টিস্যুও ডিফারেন্ট হবে। তো সেই জন্য ডিফারেন্ট টাইপস অফ টিস্যু আমরা আমাদের হিউম্যান বডিতে দেখতে পারি। সেখানে কয় টাইপ আছে, 4 টাইপস অফ টিস্যু আমরা দেখতে পারি। এমনকি এইসব নাম দিছে কিভাবে, যে কম্বিনেশন উইথ এলিমেন্টস দে আর কল্ড হচ্ছে টিস্যু। সো দ্য টিস্যুস অফ ইন দ্য হিউম্যান বডি ক্যান বি ডিভাইডেড ইনটু 4 টাইপস বেসড অন দ্য 4 ক্লাসেস অফ দ্য সেল। একটা হচ্ছে কানেকটিভ টিস্যু,
একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, একটা হচ্ছে মাসেল টিস্যু, একটা হচ্ছে নার্ভ টিস্যু। তো এপিথেলিয়াল টিস্যু কি? এপিথেলিয়াল টিস্যু হচ্ছে আমাদের বডির চারপাশে যে কাভারিংস, যে কোনো কিছুর কাভারিংসেই তোমার এপিথেলিয়াল টিস্যু থাকে। আমাদের স্কিনে এপিথেলিয়াল টিস্যু, কোন একটা অর্গান, ধরো এটা একটা হচ্ছে স্টোমাক, হ্যাঁ এটা ধরো একটা স্টোমাক আঁকলাম আমি। তো স্টোমাকের বাইরে এই যে কাভারিংস, কাভারিংস হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। আবার যদি আমি একটা কিডনি আঁকি, কিডনির বাইরে যে কাভারিংস থাকে সেখানেও এপিথেলিয়াল টিস্যু, মানে সবকিছু কাভারিংসেই থাকবে তোমার এপিথেলিয়াল টিস্যু। সো দেখো টাইপ অফ টিস্যু হচ্ছে যে কাভার্স দ্য আউটার কাভারিং অফ আওয়ার বডি। আমাদের বডির সেটা হতে পারে যেমন স্কিনের বাইরে, স্কিনের একটা লেয়ারে থাকতে পারে, অথবা ইন্টারনাল অর্গানস মানে পেটের ভিতরে যেসব আছে জিনিসপত্র, আমাদের ভিতরে যেসব আছে, সেটা হইতে পারে তোমার স্টোমাক, সেটা হইতে পারে কিডনি, সেটা হইতে পারে লিভার, ইন্টেস্টাইন। প্রত্যেকটা কাভারিংস থাকে, তাই না? প্রত্যেকটা অর্গানের তো কাভারিংস থাকে, সেই কাভারিংটা ফর্ম করে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। তো দে আর কল্ড হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। মাসল টিস্যু, মাসল টিস্যু কি? যে এটা হচ্ছে স্পেশাল টিস্যু যেটা কন্ট্রাক্ট করতে পারে এবং এক্সপ্যান্ড হইতে পারে। মানে মাসল টিস্যু এরকম লম্বা থাকে, সেটা যখন কন্ট্রাক্ট করে সেটা সাইজ হয়ে যাচ্ছে ছোট, আবার যখন এক্সপ্যান্ড করে সেটা আবার লম্বা হয়ে যায়। এই যে ছোট হওয়া, লম্বা হওয়া, এই স্পেশাল ফিচার্সটা থাকে শুধুমাত্র মাসল টিস্যু। সেটা কিন্তু আমার এপিথেলিয়াল টিস্যুতে এই ফিচারটা থাকে না, যে কন্ট্রাক্ট করলো আবার এক্সপ্যান্ড করলো, কন্ট্রাক্ট করলো এক্সপ্যান্ড করলো। এই কন্ট্রাকশন এন্ড এক্সপ্যান্ডেশন এটার কারণে কিন্তু আমরা মুভমেন্ট করতে পারি। আমাদের যে পায়ে মাসল আছে সেটার কারণে আমরা এই যে মাসল গুলো যখন কন্ট্রাক্ট করে তখন দেখা যায় আমাদের পাটা ভাঁজ হয়, আবার যখন রিল্যাক্স করে এক্সপান্ড হয় তখন পাটা আবার স্ট্রেট হয়ে যায়। তো এই যে কন্ট্রাকশন এক্সপ্যান্ডেশন এটার কারণে আমরা হাঁটা চলা করতে পারি, হাত পা নাড়াতে পারি। তো মাসেল টিস্যু কি করে? কন্ট্রাক্ট এন্ড এক্সপ্যান্ড, এটা অন্য টিস্যু পারবে না। তো এটা একটা ডিফারেন্ট টাইপস অফ টিস্যু। নার্ভ টিস্যু যেটা করে সেটা হচ্ছে আমাদের সেন্সিটিভিটি। আমাদের যে একটা কেউ ধরো গুঁতা দিল, তোমাকে একটা পিন দিয়ে একটা গুঁতা দিল, তো এই যে তুমি একটা ব্যথা পাবা না, এই ব্যথাটা ক্যারি করে। আর তোমার মাথায় যে তুমি চিন্তা ভাবনা করো যে না এবার আমি ধরো তোমার গায়ে পিন দিয়ে যখন গুঁতা দিতে, তখন তুমি তো আর হাতটা সেই জায়গায় রেখে দিবে না, তুমি হাতটা তাড়াতাড়ি সরাই নিবা যাতে তোমার কাছে গুঁতাটা না লাগে। তো এই যে তুমি হাতকে তোমার ব্রেন দিয়ে অর্ডার দিছো যে হাতটা সরে যাও, সেটাও হচ্ছে এই নার্ভ টিস্যুর মাধ্যমেই যায়। এই নার্ভ টিস্যুর কাজটা আবার অন্য টিস্যু গুলা পারে না। তো এটা একটা ডিফারেন্ট টাইপস অফ টিস্যু। তো এটাও হচ্ছে আরেকটা টাইপ, সেন্সিটিভিটি অফ আওয়ার বডি বিলস অফ দ্য নার্ভাস সিস্টেম, দেয়ার কল্ড হচ্ছে নার্ভ টিস্যু। তিনটা টিস্যু আমরা অলরেডি পড়ে ফেলছি। আরেকটা টিস্যু আছে যেটা কানেকটিভ টিস্যু, যেটা বলা যায় যে আমাদের মেইন স্ট্রাকচার ফর্ম করে। কোন একটা বিল্ডিং বানানোর সময় যখন তুমি একটা শেপ ফর্ম করো না, সেই এই কি ধরনের কাজটা করো হচ্ছে কানেকটিভ টিস্যু। যেটা কি করে? যে ডিস্টেন্ট সেলস কে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি কানেক্ট করে, ইন্টিগ্রেট দ্য স্ট্রাকচারস অফ দ্য বডি। মানে একটা কানেক্টিভ টিস্যু এক্সাম্পল আমি যদি তোমাকে বলি তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে যেমন আমাদের দুইটা বোনস, বোনস কে কানেক্ট, দুইটা বোনস কানেক্ট হয় কি দিয়ে? একটা জিনিস দিয়ে, যেটার নাম হচ্ছে লিগামেন্ট। তোমরা অনেকেই শুনছো যে লিগামেন্ট ছিঁড়ে গেছে ইনজুরি হয়ে খেলতে গিয়ে। Yes, স্যার, আমার একটা ফ্রেন্ডের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। হ্যাঁ। তো এই যে লিগামেন্ট এটা হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যুর কাজ কি? কানেকটিভ টিস্যুর কাজ হচ্ছে কানেক্ট করা। তো এখানে কি করতেছে? এই কানেকটিভ টিস্যুটা একটা বোনকে আরেকটা বোনের সাথে কানেক্ট করে দিচ্ছে। তো এই ধরনের কিছু ডিফারেন্ট টিস্যু হচ্ছে আমরা পাই। তার মানে এটাও একটা ডিফারেন্ট টিস্যু। আবার কিছু কানেকটিভ টিস্যু আছে তোমার জাস্ট ফ্যাট, মানে বডিতে জাস্ট এমনি ফ্যাট স্টোর করে। মানে কানেকটিভ টিস্যুর মেন